চন্দনা সরকার, নীলুফা ইয়াসমিন, মইনুল হক সহ এখানে অনেকেই উপস্থিত আছেন। আমি আপনাদের কাছে এই কথা নিশ্চয়ই বলব যে এত গরমের মধ্যেও আপনারা কষ্ট করে যেভাবে মিটিংয়ে এসছেন, ফরাক্কা বুকে লক্ষাধিক মানুষ আজকে মে দিবসের দিনে, আপনাদের প্রথমেই আমি অনেক মজদুর শ্রমিক, বিড়ি শ্রমিক থেকে শুরু করে কলকারখানায় কাজ করা থেকে শুরু করে আরও অনেক শ্রমিক ভাই বোনেরা আমার, সারা জীবন আপনারা কাজ করেন, লড়াই করেন। এটা ইন্টারন্যাশনাল মে ডে। যারা আন্দোলন করেছিলেন, লড়াই করেছিলেন শ্রমিকদের অধিকারের দাবিতে, তাদের সকলকে আমি বলবো যে আপনার এখানে দাঁড়িয়ে কেউ ফটো তুলবেন না প্লিজ। আমি আপনাদের বলি যে আপনাদের সেই লড়াইকে মনে রেখে মে দিবস প্রতিবারই আমরা উদযাপন করি সর্বত্র। আজকেও শ্রমিকদের শ্রদ্ধা জানিয়ে আমি এই সভা শুরু করছি। আমি জানি আজকে দেশে সবচেয়ে বঞ্চিত, সবচেয়ে লাঞ্ছিত, সবচেয়ে অত্যাচারিত তারা হচ্ছে শ্রমিক সমাজ। যারা চাল জমিতে পোতে, যারা বাড়ি ঘর করে, যারা কারখানায় কাজ করে, যারা বিড়ি বাঁধে, যারা বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত, যাদের ছাড়া এ সমাজে কোনো ইমারতই তৈরি হতো না, আজকে তারাও সমাজের নিচে। দুঃখ তারা সহিবে কেবল, সুখের জন্য তারা কি নয়? এই যে তোমার কেমন বিচার, কেমন তোমার নয়া বিধান, মাগে প্রতিকার সহায়তা করো আদি পিতা ভগবান। আমার একটা কবিতা আমি অনেকদিন আগে লিখেছিলাম এই মে দিবসকে কেন্দ্র করে। আমি আজও আপনাদের বলি, বিড়ি শ্রমিকরা আগে কিছুই পেতেন না, এখনো যা পাচ্ছেন সেটা তাদের জন্য যথেষ্ট নয়। এগুলো ম্যাক্সিমাম প্রাইভেট ইন্ডাস্ট্রি। আমি নিশ্চয়ই নির্বাচনের পর আমি আমার লেবার মিনিস্টারকে বলবো কথা বলতে, যাতে যদি সবার সাথে কথা বলে একটা কিছু সুরাহা করা হয়। একটা জিনিস আমরা করেছি, সেটা হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা। বিড়ি শ্রমিকরা জেনে রাখুন, বা অসংগঠিত শ্রমিক যারা রান্নার কাজ করেন, যারা অটো চালান, যারা টোটো চালান, যারা রিক্সা চালান, এইরকম অনেক ধরনের শ্রমিক আছেন, কনস্ট্রাকশন ওয়ার্কার, তাদের জন্য আমাদের সরকার একটা সামাজিক সুরক্ষা স্কিম করেছে। যে স্কিমে প্রায় 1.5 কোটি শ্রমিক অন্তর্ভুক্ত হয়েছে, তার মধ্যে বিড়ি শ্রমিকও আছে। তাদের সুবিধে হচ্ছে, এইটা থাকলে আপনারা প্রভিডেন্ট ফান্ড পেতে পারেন, লেবার দপ্তর দেবে, আপনাকে কোনো পয়সা দিতে হবে না। 2 হচ্ছে, আপনার ছেলে মেয়ের অসুখে আপনি সাহায্য পেতে পারেন, মেয়ের বিয়েতে সাহায্য পেতে পারেন, পঙ্গু হয়ে গেলে সাহায্য পেতে পারেন। এই কাজগুলো ইতিমধ্যেই আমাদের সরকার একটা করেছে, সামাজিক সুরক্ষা যোজনা। সবাইকে আপনাদের বলবো, সামাজিক সুরক্ষা যোজনায় যাদের নাম এখনো লেখানো হয়নি তারা নামটা লেখান। আপনারা ভোট দেবেন, আবার একটা নির্বাচন হবে, আবার কেউ একজন প্রধানমন্ত্রী হবেন। নির্বাচন মিথ্যে কথা, ঝুড়ি ঝুড়ি ভাওতা, নানা রকম করা হচ্ছে। আজকে আপনাদের এখানে মিটিংয়ে আমি বলে যাই, যেদিন ফার্স্ট ফেজের ইলেকশন হলো
সেকেন্ড ফেজের ইলেকশন হলো। আমরা প্রত্যেকেই ইলেকশন কমিশনের সূত্র ধরে সব সংবাদ মাধ্যমে লিখেছে কোথায় কত পার্সেন্টেজ ভোট হয়েছে, এবং ইলেকশন দপ্তরও সেটা জানিয়েছে, এবং কোথায় কোথায় ভোটের ড্রপ আউট হয়েছে। আমি গত রাত্রিরে 9:30-এর সময় হঠাৎ শুনতে পেলাম 5.75% ভোট, যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব গায়ে হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে। ইলেকশন কমিশন একটা নোটিশ জারি করেছে। আমি বলবো, নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে, ইভিএম মেশিনের চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যাটা বাড়লো কি করে, ফার্স্ট ফেজে কি ছিল, সেকেন্ড ফেজে কি ছিল, কত ভোটার ছিল, কত মেশিন ইউজ হয়েছিল, সেটা আমরা জানতে চাই। হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয়। প্রায় 19 লক্ষের মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে, যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন। এটা আমার সন্দেহ। এই সন্দেহটা যাতে মানুষের মধ্যে না হয়, সেই জন্য ইলেকশন কমিশনকে আমরা বলবো, মানুষের সন্দেহটা দূর করুন। বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই। আপনাকে নিরপেক্ষ কমিশন হিসাবে কাজ করা দেখতে চায় ভারতবর্ষের জনগণ, এবং তাই আসল শক্তিটা কি এটা আপনাদের জানাতে হবে মানুষকে। মানুষ জানতে চায়, যেন প্রতারণা মানুষের সাথে না করা হয়, এটা মানুষ জানতে চায়। ইলেকশনেও চিটিং। কালকে দেখছিলাম হঠাৎ একটা সিরিয়াল দেখতে দেখতে রাতে, অনেক রাতে, মোদিবাবু বলছে, মোদিবাবুর নাম করে, মোদিবাবুর গ্যারেন্টি পাইপ লাইনে সবার ঘরে গ্যাস পৌঁছে যাবে। এখনো জল পৌঁছালো না, গ্যাস পৌঁছে যাবে। জল তো আমরা দিচ্ছি, 75% টাকা রাজ্য সরকারের, এবং আগামী 1.5 বছরের মধ্যে নলবাহিত জল সবার বাড়িতে পৌঁছে যাবে। এটা মোদিবাবুর কাজ নয়, এটা বিজেপির কাজ নয়, এটা আমরা করেছি, মনে রাখবেন। বিনা পয়সায় রেশন আমরা দিই, মোদিবাবু দেয় না, মিথ্যে কথা বলার বিজ্ঞাপন করছে। আবার বলছে মোদিবাবুর গ্যারেন্টি সবার বাড়িতে গ্যাস লাইন পৌঁছে যাবে, সেই গ্যাস দিয়ে সাপ্লাই হবে। আরে আমরা তো দেখতেই পেলাম না কোথায়। এটা যদি হয়, কিছুটাও কাজ হয়ে থাকে, অন্তত আমার রাজ্যে আমি তো জানতে পারতাম। আমার কাছে তো সব ইনফরমেশন আছে। আমি জানি আমদানি বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানিকে দিয়ে ইন্দো বাংলাদেশ গ্যাস লাইনের একটা কাজ করানো হচ্ছে, কিন্তু বাংলায় আর কোথাও সে কাজটা হচ্ছে না। বাংলায় যদি না হয়, অন্য রাজ্যে কি করে হয়? এত মিথ্যে কথা কেন বলছেন? আমরা তো চাই, কখনো গ্যাসের দাম 1000, কখনো 1500, কখনো 2000। গরিব মানুষ সারাদিন কাজ করে 100 দিনের কাজের টাকা পায় না। মাটির ঘর থাকলেও একটা পাকা বাড়ি পায় না। রাস্তা তৈরি যা করছি আমরা করছি, আমাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না। বাংলা ওদের কাছে দুয়োরানি, বিজেপি নাকি সুয়োরানি, আর বাংলা হচ্ছে দোরানি। তার কারণ বাংলায় সংখ্যালঘুরা বেশি থাকে, বাংলায় ওবিসিরা বেশি থাকে, বাংলায় তপশিলীরা বেশি থাকে, বাংলায় আদিবাসীরা বেশি থাকে, বাংলায় সাধারণ নাগরিক বেশি থাকে। আর বাংলার প্রতিভাকে স্যালুট না জানিয়ে অলওয়েজ জেলাসি করে। একবার তাকিয়ে দেখুন মুর্শিদাবাদের ছেলেমেয়েরা কি পড়াশোনা করে। হ্যাঁ, গুজরাটে আপনার অনেক টাকা আছে, কারণ 17টা পোর্ট আছে।
আমাদের এখানে তো মাত্র 2টো পোর্ট, লোক সংখ্যা কত? আমাদের 4 ভাগের 1 ভাগও হবে না। আজকে আমাদের কত লোক সংখ্যা? প্রায় 11 কোটির কাছাকাছি। বাংলাদেশের লোক সংখ্যা কত? একটা রাষ্ট্র 15 কোটির মতো। তাহলে বুঝতে পারছেন বাংলাটা কত বড় রাজ্য। দিল্লিতে কিছু করতে গেলে 2000 কোটি টাকায় যেটা হয়, বাংলায় কিছু করতে গেলে সেটাতে লাগে 30,000 কোটি টাকা। তার কারণ আমাদের পপুলেশন ইজ ভেরি হাই।